বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীদের সংখ্যা প্রায় ১৩ লক্ষ থেকে ১৫ লক্ষেরও অধিক সংখ্যক বলে ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন পরিসংখ্যান কিন্তু তাই বলছে যে প্রতি বছর নতুন করে প্রায় ২ লক্ষের মতো ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছে। তবে এদের মধ্যে ১৩,০০০-এর মতো নারী কিন্তু স্তন ক্যান্সার আক্রান্ত হচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু এই স্তন ক্যান্সার নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্তন ক্যান্সার এবং আমাদের করণীয় কী, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অনকোলজিস্ট। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। আমি নুসরাত দীপ আজ আপনাদের সঙ্গে রয়েছে। দর্শক, আমাদের সঙ্গে আজ যে অতিথি রয়েছেন তিনি হলেন ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাঈদ, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর মেডিকেল অনকোলজি ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, প্রথমেই কিন্তু আমাদের রেশিওটা বলছিলাম যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যাটা আসলে কম নয়, প্রায় ১৩ লক্ষ থেকে ১৫ লক্ষেরও অধিক সংখ্যক রোগী ক্যান্সার আক্রান্ত, এবং তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নতুন করে প্রায় ১৩,০০০-এর মতো। এবং আমি যতটুকু জানি যে আসলে এটা এক্স্যাক্ট কোনো আসলে সংখ্যা নয়, এর থেকে বেশিও হতে পারে। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে নারীদের ব্রেস্ট ক্যান্সার এত বেশি হচ্ছে, এর পেছনে আসলে মূল কারণটা কি? অনেকগুলো কারণ আমরা ধারণা করছি, এক্সাক্ট জানা উপায় খুব কঠিন। কিছু জিনিস কারণ হলো গিয়ে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। প্রথম হলো আমাদের জনসংখ্যা। অল্প জায়গার মধ্যে আমরা অনেক মানুষ, তো এটা জনসংখ্যার মধ্যে অর্ধেকের মতো মহিলা। তো এদের মধ্যে আপনার বয়স যত বাড়বে, বয়স আপনি ঠেকাতে পারবেন না। এটাকে আনঅ্যাভয়েডেবল একটা রিস্ক ফ্যাক্টর। 40-এর উপরে যত যাবেন, আপ টু 68, 67 এরকম বয়স পর্যন্ত কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা বাড়তে থাকে। তারপরে আবার এটাকে ফল ডাউন করে। সো বয়স একটা মহিলা মহিলা হওয়া মানেই ব্রেস্ট ক্যান্সার রিস্কে পড়া। এবার ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদেরও হয়, এক ভাগ মাত্র, 1%। সংখ্যাটা খুবই কম। 99 জন কিন্তু মহিলা। সো মহিলা হওয়াটাও একটা রিস্ক ফ্যাক্টর, বয়স একটা রিস্ক ফ্যাক্টর, এবং যাদের কম বয়সে মাসিক শুরু হয়ে গেছিল, আবার এটা অনেক বেশি বয়সে গিয়ে শেষ হয়েছে, এইটাও একটা রিস্ক ফ্যাক্টর। এটা হরমোনাল কিছু ইনফ্লুয়েন্স আছে। যারা বিয়ে করেছে অনেক দেরিতে, 30-এর উপরে অনেক বেশি বয়সে, অথবা বিয়ে করে নাই, এই মহিলারা কিন্তু রিস্ক ফ্যাক্টর। যাদের বাচ্চা হয়েছে দেরিতে, তারাও রিস্ক ফ্যাক্টর। এগুলো সব হরমোনাল রিস্ক ফ্যাক্টর। তারপরে আছে আপনার ওবেসিটি। হ্যাঁ, আপনি বিশেষ করে যারা মহিলারা যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়, তারপরে যারা মোটা হয়ে যায়, এটাকে বলে অবিস আর কি, ওভারওয়েট না, অবিস যারা, এই পোস্ট মেনোপজাল অবিসিটি একটা কারণ। আমাদের মতো দেশে কিন্তু এটা ভেরি কমন, খুব কমন। এগুলো হলো গিয়ে অ্যাভয়েডেবল রিস্ক ফ্যাক্টর। আর দুইটা ছিল আনঅ্যাভয়েডেবল, একটা হলো আপনার মাসিক শুরু হওয়া এবং শেষ হওয়া, আর একটা হলো আপনার বয়স আর আপনার মহিলা। আর একটা জেনেটিক ফ্যাক্টর আছে যেটা খুব কম, 8 থেকে 10 ভাগের, যেটা ফ্যামিলিয়াল, এটা জিন রিলেটেড, এটাও আনঅ্যাভয়েডেবল। হ্যাঁ, এটা কিছু জিনে সমস্যা থাকে। তো এইগুলোই মেইনলি। আর আমরা এখন এগুলো হচ্ছে কেন, এই যে কিছু জিনিসপত্র বা অ্যালকোহল কনজামশন, এটাও কিন্তু একটা, আমাদের দেশে কিন্তু এখন ইদানিংকালে অ্যালকোহল কনজামশন বেড়ে গেছে। স্মোকিং সম্বন্ধে বলা যাচ্ছে না, যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে স্মোকিংটা বলা যাচ্ছে না, কিন্তু অ্যালকোহল নিয়ে বলা যায়। আরেকটা জিনিস হলো কিন্তু স্মোকিং এর ক্ষেত্রে যদি আমরা বলি শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার, ওভারঅল যে কোনো ধরনের ক্যান্সারকে কিন্তু এটা বেশিরভাগ ক্যান্সার ট্রিগার করতে পারে, বেশিরভাগ ক্যান্সারই। হ্যাঁ, বেশিরভাগ ক্যান্সার। আর তারপরে আছে আপনার যে লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলটা ভালো না। আমরা খুব একটা অ্যাক্টিভ না, সেডেন্টারি, বসে বসে কাজ করি, আমরা এক্সারসাইজ করি না, আমাদেরকে মাঠটাট রাখা হয়নি স্কুল কলেজে। হ্যাঁ, সব আমেরিকা ইউরোপে প্রতিদিন খেলাধুলা আছে, প্রতিদিন 12 ক্লাস পর্যন্ত। আমাদের সেই খেলার জায়গায় রাখা হয় নাই। তো প্ল্যানিংয়ের অভাব আমাদের। হ্যাঁ, অনেক কিছু আমাদের, এই যে ফুড অ্যাডাল্টারেশন, বহু কিছু জিনিসপত্র কিন্তু জড়িত আছে। কেন এগুলো বেশি হচ্ছে আমাদের? অনেক কিছু আমরা ধারণা করছি, কিন্তু রিসার্চ এখনও হচ্ছে না। কিন্তু ধারণাটা খুব ভ্যালিড ধারণা, মানে এটা হাইপোথিসিস বলি আমরা, যেটার উপরে বেস করে রিসার্চ হওয়ার কথা ছিল। রিসার্চগুলো হচ্ছে না বলে আমরা এস্টাবলিশ করতে পারছি না, কিন্তু আমরা অনকোলজিস্ট হিসাবে আমরা খুব ধারণা করছি অনেক কিছু ফ্যাক্টর, এই জন্য আমাদের বাড়ছে। আরেকটা হলো কি, আমাদের ডায়াগনোসিস বেশি হচ্ছে। আমাদের অনেক জিনিসপত্র ছিল না আগে, এখন আমাদের ওই অনেকটা থানা লেভেলে অনেক কিছু পাওয়া যায় ডায়াগনোসিস হওয়ার মতো জিনিসপত্র, সেই জন্য ডায়াগনোসিস বেশি হচ্ছে।
আচ্ছা, তার মানে আগেও হতো কিন্তু ডায়াগনোসিস ছিল না বলে হয়তো সংখ্যাটা আমরা এক্স্যাক্ট জানতে পারতাম না। স্যার একটু যদি আমাদেরকে বলতেন, এই যে ব্রেস্ট ক্যান্সারে মানুষ নতুন করে প্রতি বছর 13,000 সংখ্যা বলা হচ্ছে যে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছেও, কিন্তু সেই সংখ্যাটা যদি আমি বলি যে 6,000 থেকে 7,000 পর্যন্ত নারী, সেটাকে আসলে ট্রিটমেন্ট প্রপারলি হচ্ছে না বলে নাকি আসলে আনডায়াগনোজ ছিল বলে? এটা বেসিক্যালি হয় কি, আমাদের দেশে আমরা কিন্তু কষ্ট সহিষ্ণু। আমরা কিন্তু ছোটবেলা থেকে অল্প জায়গায় থাকলে, এটাও একটা অল্প জায়গায় বেশি মানুষ ধাক্কাধাক্কি ঠেলাঠেলির মধ্যে সবাই দেখেন না রাস্তায় বেরোলেই যে কি ঘটনা। তো এটা কিন্তু অনেক কিছু, এগুলোতে আমার কিন্তু কিছু কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু কষ্ট সহিষ্ণু হয়ে বড় হচ্ছি। তখন হয় কি, একটা মহিলা যখন দেখে যে একটা ব্রেস্টে একটা স্তনে চাকা, এরকম ব্যথা নাই, সাধারণত ইগনোর করে যে এটা তো হতেই পারে, অনেক সময় মাসিকের সময় হয় আবার চলে যায়, কিন্তু এটা কিন্তু যাচ্ছে না, কিন্তু তার যেহেতু ব্যথা করছে না সে কিন্তু ইগনোর করছে। আলটিমেটলি কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে গিয়ে যখন স্টেজটা এমন একটা জায়গায় যাবে যখন তার বিভিন্ন কষ্ট দেখা দিচ্ছে, তখন সে ডাক্তারের কাছে যাচ্ছে। তো আমরা পাচ্ছি কিন্তু স্টেজ 3 অথবা স্টেজ 4 অনেক ক্ষেত্রে। এরা কিন্তু স্টেজ 4 হলে কিন্তু কেউ স্যার আপনার কাছে, আপনি একজন অনকোলজিস্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আপনার এক্সপেরিয়েন্স কি বলে যে কোন স্টেজের রোগীরা সবথেকে বেশি আসে? আমার কাছে আমরা তো কর্পোরেট হসপিটালে কাজ করি, এখানে অনেক রোগী আছে সচেতন, তারপরেও আমরা বেশিরভাগই পাই স্টেজ 2 এবং স্টেজ 3। কিছু কিছু অতি উচ্চশিক্ষিত ফ্যামিলির মহিলাদেরকেও পাই স্টেজ 4-এ। আচ্ছা, তাদেরকে কীভাবে আমরা বাইর করি আর কি, যে তারা ওই রকম বলেই নাই। হ্যাঁ, ইটস নট দ্যাট রিলিজিয়ন প্লেইং রোল, নট দ্যাট দে আর ভেরি রিলিজিয়াস, হয়ে যাবে না ডাক্তার দেখাবে না, এরকমও না, কেন জানি তারা বলে নাই। হ্যাঁ, এটা খুব পেকুলিয়ার। এবং এটা নারীদের মধ্যে কিন্তু এই বিষয়টা রয়েছে যে পরিবারের বাকি সদস্য যারা রয়েছে তাদের টেক কেয়ার প্রপারলি করে, বাট নিজের ব্যাপারে অসচেতন থাকে। এটা আমরা পাই মাঝে মাঝে। তো আমাদের এখানে আমরা কর্পোরেট হসপিটালে আমরা স্টেজ 2 এবং স্টেজ 3 এই গ্রুপটাই বেশি পাই, খুব রেয়ারলি স্টেজ 1 পাই, যেহেতু আমাদের দেশে স্ক্রিনিং প্রোগ্রাম নাই। আচ্ছা, স্ক্রিনিং প্রোগ্রাম থাকলে কিন্তু ওইসব দেশে বেশিরভাগই স্টেজ 1 পাচ্ছে। আমাদের দেশে না থাকাতে আমরা স্টেজ 2 থেকে স্টেজ 4 পর্যন্ত পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। স্যার যেহেতু স্ক্রিনিং প্রোগ্রামের কথা বললেন, এই বিষয়ে নিয়ে অনেক কিছু আমাদের জানার রয়েছে। যেমন বাংলাদেশে যদি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যদি ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে, তাহলে কি কিছুটা আমরা ক্যান্সার রোগীদের সংখ্যাটা কমাতে পারবো, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার? কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রত্যন্ত অঞ্চলের কথা যদি চিন্তা করি, সেখানে কিন্তু খরচের কথা চিন্তা করে কিন্তু অনেকে টেস্ট করতে চায় না। সংখ্যা কমাতে পারবেন না, কিন্তু স্টেজটা আর্লি ধরে বলতে পারবেন এবং ডেথটাকে কমায় আনতে পারবেন। হ্যাঁ, সংখ্যা কিন্তু থাকবে অথবা বাড়তেও পারে, কিন্তু রিস্ক ফ্যাক্টর যেহেতু আছে, কিন্তু আপনি ধরে ফেলছেন স্টেজ 1-এ অথবা স্টেজ 0-তে, যেটা হলো কার্সিনোমা ইন সিটু বলি, ইনভেট করে নাই, একদম সারফেসে। স্টেজ 0, স্টেজ 1 এই স্টেজে কিন্তু ধরে ফেলছেন যদি স্ক্রিনিং থাকে। স্ক্রিনিং সম্বন্ধে আমি বলি, আপনার 40 to 45 ইয়ার্সের পরে হলে ম্যামোগ্রাম, সোনোগ্রাম দুইটাই করতে হয়। আর এই বয়সের নিচে হলে কিন্তু ম্যামোগ্রাম করাটা ঠিক হবে না, কারণ ম্যামোগ্রামে কিন্তু বেশ কিছু এক্সরে চলে যাচ্ছে ব্রেস্টের মধ্যে, এবং ব্রেস্ট কিন্তু ডেন্স থাকে ওই বয়সের নিচের মহিলাদের। ব্রেস্ট টিস্যু গ্ল্যান্ডগুলো অনেক থাকে, এবং এগুলোর জন্য অনেক কিছু হাইড হয়ে যায়। যেমন ওই যে আমি যেটা বললাম যে স্টেজ 0 কখনোই ধরতে পারবেন না, ইভেন আর্লি স্টেজ 1-ও ধরতে পারবেন না, কেননা ওটা ছোট, তো ওইটা ওই বেশি ডেন্স থাকাতে ওটা দেখাই যাবে না। সো ম্যামোগ্রাম উইল মিস ইট। সো দ্যাটস ওয়াই বলা হয় যে 40-45-এর নিচে ম্যামোগ্রাম করতে যাবেন না। শুধু একটা মহিলাকে অনেক রেডিয়েশন দিয়ে দিলেন এবং আপনার পারপাস সার্ভ হলো না। স্ক্রিনিং মানেটা কি? স্ক্রিনিং মানে আপনার কোনো সিমটম নাই, কিন্তু আপনার একটা বয়স হয়েছে, এই বয়স থেকে এটা রিস্কটা বেড়ে যাচ্ছে। সো ওই বয়স থেকে আমরা কিছু পরীক্ষা করে দেখতে চাচ্ছি যে আপনার এটা শুরু হয়েছে কিনা, অথবা প্রি ম্যালিগন্যান্ট যে ক্লাস্টার অফ মাইক্রোক্যালসিফিকেশন, একটা জায়গায় অনেকগুলো চিকন চিকন ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে আছে, ওইখান থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি ব্রেস্টে। তো ওইটাও কিন্তু আমরা ধরে ফেলছেন ম্যামোগ্রামে, কিন্তু ওই রকম বয়সের পরে। আর এর নিচে হলে কিন্তু সোনোগ্রাম করতে পারেন যে কোনো বয়সে। আরেকটা আছে এমআরআই কিন্তু রেডিয়েশন না, এবং এমআরআই কিন্তু খুব সুন্দর ছোট জিনিস ধরে ফেলে। এমআরআই আরেকটা ঝামেলা আছে, মাইক্রোক্যালসিফিকেশন ধরতে পারবে না, কিন্তু ও ছাড়া সবই ধরে ফেলবে। তো আমরা কিছু কিছু ফ্যামিলি আছে না, ফ্যামিলিয়াল ক্যান্সার বললাম একটু আগে, তাদের কিন্তু অনেক আর্লি হওয়ার চান্স থাকে, 30-35 বছর হয়ে যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার। অর্থাৎ আমরা বলতে পারি তার মায়ের অথবা ছিল, তার খালার হতে পারে, অর্থাৎ ফ্যামিলির কোনো না কোনো মহিলা সদস্যের ছিল সেটা। জি, এবং বিআরসি এর জিন একটা আছে, ওটা বিআরসি 1 or 2 or both, এইগুলো আমরা মিউটেশন পেয়েছি
পরীক্ষা করে আমরা জানি যে এটা ফ্যামিলিয়াল। আচ্ছা। তো সেই মহিলাদেরকে কিন্তু আর্লি ওই 45 পর্যন্ত বসান না, তার আগের থেকেই শুরু হয় ম্যামোগ্রাম না, এমআরআই যদি না থাকে অ্যাটলিস্ট সোনোগ্রাম অ্যান্ড আচ্ছা। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা একটা বড় জিনিস। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যখন করবেন, আপনি যদি একটা চাকা পান তখন কিন্তু ইট ইজ টু লেট, মানে এটা একটা মার্বেলের সাইজ হয়ে গেছে, আপনার হাতে পাচ্ছেন। ম্যামোগ্রাম অথবা এমআরআইতে আপনি কিন্তু মার্বেলের সাইজ থেকে অনেক ছোট সাইজে পাবেন, যেটা হাতে পাচ্ছেন না। তো এগুলো স্ক্রিনিংয়ের অংশ আর কি। এটা আসলে প্রতি মাসেই কি চেক আপটা করা উচিত প্রতি এবং মাসেই করা পিরিয়ডের উচিত। আগে নাকি পরে? পিরিয়ড থেকে আপনি একটা গ্যাপ দিতে হয়। আমরা সাধারণত বলি পিরিয়ডের পরে করেন 7 থেকে 10 দিন পরে। আচ্ছা। তখন কোনো ওই যে গ্ল্যান্ড ফোলা থাকে না, তখনই আপনি ওই এটা করতে হয় যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হয় প্রথমে 2 ব্রেস্ট একই আছে কিনা, কোনো রকম চামড়াতে কোনো সমস্যা আছে কিনা, রঙে টঙে অথবা চাকা টাকা কিছু দেখা যাচ্ছে কিনা, কোনো জায়গায় ঢুকে গিয়েছে কিনা, নিউপুলটা ঢুকে গিয়েছে কিনা ভিতরে, এসব। তারপরে হাত দিয়ে একটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, সাধারণত ক্লকওয়াইজ করা হয়, চেপে 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 দেখা হয় ব্রেস্ট এবং বগল এবং এই গলা কণ্ঠর নালীর উপরটাও। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছু আপনার হাতে লাগছে কিনা। কেন এটা কারোর উদ্দেশ্য আছে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু ইউজুয়ালি পেইনলেস হয়, কোনো ব্যথা নাই, কিন্তু একটা চাকা। সো পেইনলেস লাম্প, হ্যাঁ, পেইন হওয়া লাম্প কিন্তু ইউজুয়ালি খুব কম ক্ষেত্রে ক্যান্সার হয়, ব্রেস্টের ক্ষেত্রে। অর্থাৎ স্যার আপনি বলছেন যে এই চেক আপটা প্রতি মাসেই করা উচিত একজন মেয়ে বা নারীর, এবং সেটা পিরিয়ডের 7 থেকে 8 দিন পরে, তাহলে প্রপারলি ডায়াগনোজ করা যাবে যে কোনো ধরনের চাকা আছে কিনা, এবং সেটা যদি পেইনলেস থাকে তাহলে ধরে নিতে হবে হয়তো বা কিছুটা রিস্ক থাকতে পারে। আমরা এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। স্যার, আপনার কাছে এখন একটু জানবো যে যখন একজন মেয়ে বা নারী স্তন ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেছে, তার পরবর্তী সময়টাতে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কেমন হয়ে থাকে? আচ্ছা, দেখেন, ট্রিটমেন্ট প্রোটোকল হয় দুইটা জিনিস, মেইনলি দুইটা জিনিসের উপরে। একটা হলো এটা কি জাতীয় ব্রেস্ট ক্যান্সার, আর একটা হলো এটার কোথায় কোথায় আছে। এটার এক জায়গায় আছে, এটা সাইজ কি ছোট, না এক জায়গায় আছে বড়, নাকি এটা এক জায়গায় নাই। আচ্ছা। এবং এগুলোকে বলে স্টেজ। কোথায় এটা ব্যাপ্তি, যেটা ব্যাপ্তিটাকে বলে স্টেজ। স্টেজ 1 থেকে আমি বলেছি স্টেজ 0 কিন্তু আছে। স্টেজ 0 ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 0 থেকে স্টেজ 4 পর্যন্ত কিন্তু আছে। তো এই স্টেজের উপরে অনেক কিছু নির্ভর করে। আরেকটা হলো টাইপটা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, আমরা যখন বায়োপসি করি, বায়োপসির হলো কি আমরা একটা টিস্যু নিয়ে আসলাম, এটাকে বলে বায়োপসি। তারপরে যে পরীক্ষাটা করা হয় এটাকে বলে হিস্টোপ্যাথোলজি। ওই হিস্টোপ্যাথোলজি আইএইচসি টেস্ট বলা হয় না, হিস্টোপ্যাথোলজি হলো মাইক্রোস্কোপে দেখা যেটা। এইটা করে আমরা কনফার্ম হলাম যে এটা ব্রেস্ট ক্যান্সার, এবং ব্রেস্ট ক্যান্সারের কয়েকটা ধরন আছে, বাট ওইটা বের করে ফেললাম। ব্রেস্ট ক্যান্সার এবং গ্রেড জানলাম, গ্রেড 1, 2, 3 এটাও জেনে ফেললাম। আর আইএসসি যেটা বললেন আপনি, আইএসসিটা হলো এর পরের পদক্ষেপ। এই যে টিস্যুটা আছে আমাদের, আমরা দেখে ফেলার পরে আমাদের কাছে টিস্যু থাকবে, তো এই টিস্যুটা আমরা কেমিক্যাল কিছু টেস্ট করা হয়। ওইখান থেকে আমরা কিছু রিসেপ্টর স্ট্যাটাস এবং আরও কিছু মলিকুলার স্ট্যাটাস বের করি, যেমন হরমোন রিসেপ্টর আছে কিনা, দুইটা হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই রিসেপ্টরগুলো প্রেজেন্ট কিনা, প্রেজেন্ট থাকলে কত % প্রেজেন্ট। আরেকটা হলো গিয়ে HER2, HER2 রিসেপ্টর, এগুলো অ্যান্টিনার মতো জিনিস আর কি। তো এইগুলো কতখানি আছে, এগুলো একটা হলো নাই, 0, একটা হলো কম আছে বাট আছে 1+, আরেকটা আরেকটু বেশি 2+, আরেকটা হলো 3+। এগুলোর হলো এই কম্বিনেশন জানলাম, জেনে এখন 6 থেকে 8 ধরনের টাইপ বের করে ফেলছি আমরা। আরও আছে, এটা অ্যাগ্রেসিভ কিনা, Ki-67 বলে একটা পার্সেন্টেজ আমরা জানি যে কত তাড়াতাড়ি এটা এগুলো বাচ্চা দিচ্ছে। আর একটা হলো P53, বা P53 যেটা কম, Ki-67 খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলোর উপরে নির্ভর করবে প্রথমেই অপারেশন হবে নাকি আদৌ অপারেশন হবে না, নাকি অপারেশন হলে তার আগে কিছু অন্য চিকিৎসা, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি। সার্জারিটা সব সময় সবার ক্ষেত্রে প্রযোজ্য সব ক্ষেত্রে না।
যেমন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এটা আছে, এটাতে আপনার প্রথমেই কেমোথেরাপি দিয়ে শুরু করতে হয়। আচ্ছা ইভেন কেমোর সাথে ইমিউনোথেরাপিও লাগতে পারে। সো ওইটাও টেস্ট আছে একটা, যে ইমিউনোথেরাপি লাগবে কিনা। সো ওইটা যদি লাগে, পয়সাপাতি থাকে, তাহলে কেমো অ্যান্ড ইমিউনোথেরাপি দেওয়ার পরে তারপরে সার্জারি। আচ্ছা আরেকটা আছে হার্ট টু পজিটিভ। এখানেও কিন্তু আগে ওই হার্ট টুর এগেনস্টে যেই অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডি থেরাপি উইথ কেমোথেরাপিও দেওয়া হয়, দিয়ে তারপরে সার্জারি, তারপরে আবার ফার্দার অ্যান্টিবডি। কী দিবেন ডিপেন্ড করবে যে এটা কি সম্পূর্ণ চলে গিয়েছিল ওই অপারেশনের আগেই, ব্রেস্ট ক্যান্সার খুঁজে পাচ্ছেন না অপারেশন করে, নাকি কিছু রয়ে গেছে, তার উপর নির্ভর করবে আপনি কি আগের অ্যান্টিবডিগুলোই পাবেন আচ্ছা নাকি নতুন অ্যান্টিবডি পাবেন। রেডিয়েশন লাগবে কি না, এটাও একটা আছে, ক্রাইটেরিয়া আছে যে কার কার রেডিয়েশন লাগে, কার কার লাগে না। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। একজন মহিলা টাইপ ক্যাটাগরি এবং আপনি বলছিলেন যে এগ্রেসিভ কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনারা ট্রিটমেন্ট প্রোটোকলটা অবশ্যই, সেট করে থাকেন। অবশ্যই। স্যার একটু জানবো, যখন কেমোথেরাপি শুরু হয় তখন কিন্তু পেশেন্টরা একটু উইক হয়ে যায়, জি। একটু ইমিউনো কম্প্রোমাইজ থাকে, জি, তো তখন তাদের আসলে নিউট্রিশনাল ম্যানেজমেন্টটা জি, জি, জি। কেমন হওয়া উচিত বা কতটুকু জি। গুরুত্বপূর্ণ? আমরা খুব ইয়ে করি যে আমাকে রুচি বাড়ানোর ওষুধ দেওয়া হয় অনেককেই। আরেকটা হলো গিয়ে এক্সারসাইজ করতে বলি, আচ্ছা আর পানি বেশি করে খেতে বলি, শর্করা কম, চিনি মিষ্টি ভাত রুটি এগুলো কম খেয়ে হাই রিচ প্রোটিন ডায়েট, আচ্ছা আর সাথে ভেজিটেবল, যাও তো ভেজিটেবল খেতে পারে। এইটা হলো গিয়ে ইন জেনারেল। আর প্রতিদিন কিছু অ্যাক্টিভিটি বলতে গেলে অ্যাটলিস্ট হাঁটতে স্যার পারে। ওই সময়টাতে তো একজন পেশেন্টের কিন্তু অ্যাপিটাইট একেবারেই কমে Right, যায়। আমরা কিন্তু right. বাইরের কান্ট্রিগুলোতে আমরা- দেখেছি right. ডিউরিং কেমোথেরাপি অনেক ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হয়, হাই আমাদের প্রোটিন। দেশেও তাই দেই আমরা। সাপ্লিমেন্ট তো আছেই, ওইগুলো কমার্শিয়াল ফিড পাওয়া যায়। জি। আর বাংলাদেশে আমরা কমার্শিয়াল ফিড যারা পারে ওরা তো নেয়। আচ্ছা আর যারা আমরা- এফোর্ড করতে পারবে তারা নিতে পারবে। সুপের মুরগি 700-800 গ্রামে কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে স্যুপ বানাতে বলি, কীভাবে বানাতে হয় শিখিয়ে দিই। তো ভাতের মাড়, হ্যাঁ, সাংঘাতিক পুষ্টিকর জিনিস। তো এগুলো আপনি যদি খান তাহলে আপনার কিন্তু অনেক পুষ্টির এগুলো কিন্তু খাওয়া ইজি। জি ওই সলিড খাওয়া থেকে সেমি সলিড ইজি, সেমি সলিড থেকে লিকুইড আরও ইজি। আচ্ছা এইগুলো কিন্তু অল্প অল্প করে খেয়ে খেয়ে সারাদিন সে কিন্তু মোটামুটি নিউট্রিশন থেকে বলে হাইড্রেশন, পানি যেটা পানি শূন্যতা হবে না, নিউট্রিশনও হয়ে যায়, করা যায়। জি স্যার, এখন একটু জানবো, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়, যেমন ইমিউনোথেরাপি, কেমোথেরাপির পাশাপাশি আরেকটা থেরাপি রয়েছে, সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি, সেই সম্পর্কে একটু জানতে চাই। টার্গেটেড থেরাপি লাগে ব্রেস্ট ক্যান্সারে, যদি ওই যে আপনার বললাম যে একটা গ্রুপ হলো গিয়ে ফ্যামিলিয়াল আচ্ছা। আর জেনেটিক্যালি জিনের একটা মিউটেশনে, তাদেরকে আমরা ওই যে প্রথমে তো কেমো দিলাম, কেমো প্লাস মাইনাস ইমিউনোথেরাপি, তারপর সার্জারি হলো, তারপরে কিন্তু আর কিছু ছিল না। যখন দেখা যায় যে বিআরসি এর জিন পজিটিভ, আচ্ছা। তখন তাদের জন্য মুখের একটা টার্গেটেড থেরাপি আছে, সেইটা দেওয়া হয় এই গ্রুপটাকে। স্যার এই টার্গেটেড থেরাপি কি বাংলাদেশে অ্যাভেলেবল? অনেক দিন থেকে অ্যাভেলেবল, ভেরি ওয়াইডলি পাওয়া যায়, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালরাই বানাচ্ছে। আচ্ছা, স্তন ক্যান্সারে তো স্যার অনেক ধরনের টাইপের কথা আপনি বলছিলেন। এক ধরনের টাইপ রয়েছে যেটি মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার বলে থাকে, এবং অনেকে মনে করে থাকে এটাই আসলে শেষ পর্যায়ে। এক্ষেত্রে আপনার মতামত কি? পর্যায় হিসেবে ধরলে তারা ঠিকই আছে, এটা এরপরে আর স্টেজ 5 নাই, আচ্ছা। স্টেজ 4। বাট দেখেন আমার পেশেন্টদের মধ্যে এই মুহূর্তে একজন মহিলা আছে 6 বছর ধরে, উনি কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু ওনাকে এটা ওই যে হার্ট টু পজিটিভ, আচ্ছা ওনাকে কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলেছে, সে পেরেছে, তাও কষ্ট হয়েছে, ওনাকে এটা সেটা ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, এটা করতে হয়েছে, ওটা করতে হয়েছে, কন্টিনিউ করে যাচ্ছে। 2-1 বার উনি ডিসকন্টিনিউ করেছিল, আবার ফিরে আসছিল, আবার যখন শুরু করেছে আবার চলে গেছে সবকিছু। আচ্ছা। সো স্টেজ 4 নিয়ে কিন্তু ধরা পড়েছিল, তার লাং এবং লিভারে ছিল, কিন্তু নাই স্যার হয়ে এই গেছে। ধরনের পেশেন্টদেরকে কি আপনারা পেলিয়াটিভ কেয়ারের আন্ডারে নিয়ে আসেন? আচ্ছা, ধরেন আপনি অ্যাফোর্ড করতে পারলেন না, হ্যাঁ, যে কোটি কোটি টাকা কয়জন খরচ করতে পারবে এই দেশে, তখন কি হয়, তখন কিন্তু এক সময় কিন্তু আর হাতে কিছু থাকে না, কেমো দিলাম, বিভিন্ন রকম কেমো দিলাম, রেডিয়েশন দিলাম, তারপরে আর কিছু নাই। তখন যেটা করা হয়, তার কষ্ট কমানোর চিকিৎসা, শারীরিক, মানসিক, হ্যাঁ, পারলে স্পিরিচুয়াল যেটা আধ্যাত্মিক কষ্ট, আর সামাজিক কষ্ট, এই সবগুলো যদি আমরা পারি তাহলে কিন্তু এটা প্যালিয়েটিভ কেয়ার হয়। আর প্যালিয়েটিভ কেয়ার করা খুব কঠিন আমাদের দেশের জন্য, বাট প্যালিয়েটিভ মেডিসিন প্র্যাকটিস করা খুব সহজ। আচ্ছা। আমরা শারীরিক এবং মানসিক দিকটাকে আমরা যেন টেক কেয়ার করতে পারি, এবং আমরা যারা ট্রেন্ড, আমি অনেক আগে এই বিষয়ে কোর্স করা, আচ্ছা। 2006-এ, তো আমরা অনেকেই আছি, তারা আমরা এগুলো করি, আচ্ছা এবং এগুলো করে আমাদের নার্সরাও আছে ট্রেন, তো আমরা করে এই গ্রুপটাকে যথেষ্ট ভালো রাখতে পারি আচ্ছা টিল দেয়ার ডেথ। হ্যাঁ,
বিভিন্ন কষ্ট হচ্ছে, সেই কষ্টগুলোকে আমরা রিলিফ করে দিচ্ছি, প্রশমন করে দিচ্ছি। জি। তো তাদের জীবনটা কিন্তু বাড়ছে না, কিন্তু তার অর্থাৎ এই জীবনের পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ারটা অনেক বেশি জীবনের গুরুত্বপূর্ণ। মানটা আমরা জি। ভালো রাখছি। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। অনেক জি। কিছুই জানার ছিল, কারণ ক্যান্সার পেশেন্টদের সম্পর্কে আসলে আমাদের জানার শেষ নয়, কারণ সচেতন হবার জন্য এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।